আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে বাংলাদেশ চীন ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। দর্শক, ২১ বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, প্রথমে আমি জানতে চাইব যে বাংলাদেশ চায়নায় যে দ্বিপাক্ষিক বাণিজ্য, এর বর্তমান চিত্র কেমন, আগের তুলনায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর সেখানে প্রাপ্তিটাই বা কতটুকু? আমি মনে করি অন্যান্য দেশের সাথে আমাদের এখন যেই ধরনের ব্যবসা বাণিজ্য হচ্ছে তার তুলনায় চীনের সাথে আমরা অ্যাজ আ কান্ট্রি অনেকটা কমফোর্ট জোনে আছি। আপনি জানেন যে চীন থেকে আমাদের মূল আমদানির যেই পণ্যগুলো সেগুলো আসলে আমরা আনি, এখানে ভ্যালু অ্যাড করি এবং সেগুলো রপ্তানির মধ্যে একটা বড় অংশ বিদ্যমান থাকে। সো আমাদের এখনো পর্যন্ত রপ্তানি যা হচ্ছে তার মধ্যে চীনের কাঁচামাল, চীনের যন্ত্রাংশ এবং চীন থেকে আনা কেমিক্যালস এবং টেকনোলজিক্যাল সাপোর্টের একটা বড় অংশই আছে, যা দিয়ে আমরা এখনো এক্সপোর্ট ইন্ডাস্ট্রি যতটুকুই কাজ করছে সেটা কাজ করে যাচ্ছে। সো এইটা একটা ব্যাপার। আপনি যদি গ্লোবাল অ্যাসপেক্টে চিন্তা করেন তাহলে আপনি দেখবেন সারা পৃথিবীব্যাপী আপনার ব্যবসা বাণিজ্যের একটা মন্দা ভাব চলছে। তো সেটার ঢেউ বাংলাদেশেও পড়েছে এবং সেই সূত্রে আপনার ওভারঅল আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্ট এবং রেগুলার যেই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো কিছুটা ডিক্লাইনিং অবস্থায় আছে। তো তার কিছুটা ইম্প্যাক্ট তো চীনের সাথে ব্যবসাতেও পড়েছে। তো সব মিলিয়ে যদি আপনি আমাকে ইন আ নাটশেল বলতে বলেন যে এখনো পর্যন্ত হোয়াট এভার মে বি দ্য আসপেক্ট ইজ, আমাদের ইন্টারনাল ব্যবসায় চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক আমাদের এখনো যথেষ্ট ভালো আছে। সেক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা আসলে অনেকটাই ইমপ্রুভ করেছে বলছেন আপনি? প্রাপ্তি ব্যাপারটা আসলে একটা আপেক্ষিক শব্দ, কারণ আপনার একটা নির্দিষ্ট সময়ে আপনার একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে যখন আপনি কাজ করবেন তার উপরে আপনার সেই নির্দিষ্ট সময়ের প্রাপ্তিটা আপনার নিরূপণ করা হয়। তো আমরা দেখেছি যে আমাদের 2003 থেকে বাংলাদেশ চায়না চেম্বারের যাত্রা শুরু। তো তারপর থেকে নিরলসভাবে যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে তারা দেখেছি যে আমাদের প্রাপ্তির গোলটা আসলে ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট প্যারামিটারে সেট হয় এবং সেগুলো অ্যাচিভ করেই বাংলাদেশ আসছে এবং এখনও পর্যন্ত যে প্রাপ্তির জায়গা আছে সেটা মাল্টি ডাইমেনশনাল আসপেক্ট থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি সাংস্কৃতিক অঙ্গন থেকে চিন্তা করেন, বাংলাদেশের সাথে চীনের সাংস্কৃতিক মেলবন্ধনটা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। আপনি যদি শিক্ষা থেকে চিন্তা করেন, চীন বাংলাদেশে যে কোনো সময়ের চেয়ে বেশি স্কলারশিপ দিচ্ছে এবং বাংলাদেশি স্টুডেন্টরা তার দ্বারা উপকৃত হচ্ছে। আপনি যদি চিকিৎসার ক্ষেত্রে বলেন, আমরা জানি যে চীনের একটা নতুন দুয়ার খোলা হয়েছে আপনার বাংলাদেশি যারা পেশেন্ট আছে তাদের চিকিৎসার জন্য এবং অনেকেই স্পেশালাইজড চিকিৎসা পাচ্ছেন চীনে এবং সুলভে, এবং এইটা একটা বড় প্রাপ্তি আমাদের জন্য। আপনি যদি আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কের কথা বলেন, সেগুলো এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় বেশ জোরে সোরে চলছে, বেশ কিছু জায়গায় একটু স্থবির আছে, আর বেশ কিছু জায়গায় আপনার সামনে নতুনভাবে বাংলাদেশ এবং চায়নার যেই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করার সেগুলো। আমি একটু ইন্টারাপ্ট করব এখানে, যে আপনি চিকিৎসার কথা বলছিলেন যে চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়েছি, চায়নার সাথে সেটা আমরা অনেকটা এগিয়েছি। তো সেটা আসলে সাশ্রয়ের জায়গাটা যদি আমরা হিসেব করি, সেটা কি ইন্ডিয়ার থেকে সাশ্রয়ী? এইটা আসলে ব্যক্তি পর্যায়ে ডিফার করে। আপনার প্রবলেমটা কি, আপনার কমপ্লেক্সিটি কি, আপনার কি ধরনের চিকিৎসা দরকার হবে, সেইটা যদি আপনি কম্পেয়ার করতে যান, আমরা দেখি যে বেশ কিছু ক্ষেত্রে বরঞ্চ চীনে আমাদেরকে সেটা সাশ্রয়ী মনে হয়েছে। এবং যেই রকমের সমস্যাগুলোর কথা আমরা প্রথম দিকে শুনেছিলাম, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা, ওখানকার যে লজিস্টিক সাপোর্ট আছে সেগুলোর কথা, আমরা দেখতে পেরেছি যে চীনাদের আপনার যেই ওয়ার্ম হার্টেডলি তারা বাংলাদেশিদেরকে ওয়েলকাম করেছে এবং আপনার তাদের যে ইচ্ছা আছে বাংলাদেশের সাথে এই সংযোগটা প্রতিষ্ঠিত করার শক্তভাবে, তার ফলশ্রুতিতে যেই জায়গায়, মানে আপনি যে কম্প্যারিজনটা করলেন, বাংলাদেশিরা যে শুধু ইন্ডিয়াতে যায় তা কিন্তু না,
বাংলাদেশিরা আপনি থাইল্যান্ড যায় বা থাইল্যান্ড যাচ্ছে, অন্যান্য সিঙ্গাপুর যাচ্ছে। তো সবগুলো দেশের সাথে যদি আপনি কম্প্যারিজন করেন, চীনের খরচটা একটা মধ্যম খরচের মধ্যে পড়ে, এই আর কি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আরেকটা বিষয় নিয়ে আসবো যে আমরা নর্মালি হচ্ছে বাংলাদেশ চায়না দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, এটা কি আসলে কৌশলগত অংশীদারমূলক, নাকি আমরা আসলে ধীরে ধীরে চায়নার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি? এই কথাটা আমি কেন বলছি, ট্রেড ডেফিসিট রয়েছে আমাদের, সেটা যদি আমি একটু ইনফরমেশনটা আপনার সাথে শেয়ার করি, যে ঘাটতি রয়েছে প্রায় 16.45 বিলিয়ন ডলারের মতো, আমদানির পরিমাণ 17.80 বিলিয়ন ডলার, সেখানে আমাদের রপ্তানির পরিমাণ মাত্র 1.35 বিলিয়ন ডলার। এই যে বিশাল একটা ঘাটতি, এটার জন্যই আমার এই প্রশ্নটা করা, আমরা কি তাদের উপর নির্ভরশীল হচ্ছি বেশি? চীনের উপরে শুধু আমরা কেন, সারা পৃথিবী নির্ভরশীল, এবং সারা পৃথিবীর কারখানা বলা হয় চীনকে। এবং আপনি যেই ধরনের ফিগার বলছেন, পৃথিবীর অনেক উন্নত দেশের সাথেও চীনের ফিগারটা আপনার এই দেখতে পারি যে চীনের দিকেই পাল্লাটা বেশি ঝুঁকে থাকে। জি। এটার কার্যকারণটা যদি আমরা বাংলাদেশের অ্যাসপেক্টে চিন্তা করি, আমরা চীন থেকে কি ধরনের পণ্য বেশি আনছি? মেইনলি আমাদের ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল, আমাদের ক্যাপিটাল মেশিনারিজ, আমাদের ডিফারেন্ট টাইপ অফ টেকনোলজিক্যাল, যেখানে হাই টেকনোলজি ইনভলভমেন্ট আছে, এই ধরনের জিনিসপত্র, এবং বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড জিনিসপত্র। তারপরে আনছি আমরা কমোডিটি প্রোডাক্টস। সো আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে সেই রকম ইম্পোর্ট সাবস্টিটিউশনগুলো তৈরি করতে পারিনি। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমাদের উচিত ছিল যে এই কাঁচামালের একটা অংশ হলেও বাংলাদেশে তৈরি করা, অথবা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো, তারা একই রকমের পণ্যগুলো যাতে বাংলাদেশে তৈরি করে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোকে সাপ্লাই করতে পারে। তো 5 দশক ধরে এই জিনিসটা হয়নি। এইটা একটা মূল কারণ। দ্বিতীয় হচ্ছে যে চীন যেই ধরনের পণ্য আপনার তৈরি করে এবং যে দামে আপনাকে দিচ্ছে, যেই লিড টাইমে আপনার কাছে পৌঁছাচ্ছে, এইটার বেটার অল্টারনেটিভ বাংলাদেশ কেন, আমাদের আশেপাশের অনেক দেশই এখনো পর্যন্ত খুঁজে পায়নি। আমরা ইম্পোর্ট ডেস্টিনেশন ডাইভার্সিফাই করার জন্য বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন সময় চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে ব্যবসায়ীর যেই মাইন্ডসেট নিয়ে আমরা কাজ করি, আমাদের বেশ কিছু কমিটমেন্ট থাকে, আমরা ফিনিশ প্রোডাক্টটা যাদের জন্য তৈরি করছি তাদের কাছে, সেটাকে মিলাতে গেলে আসলে এই মুহূর্ত পর্যন্ত চীনের কোনো বিকল্প আমাদের কাছে নাই। জি, সেক্ষেত্রে তাহলে আমাদের এই জায়গাগুলোতে অবশ্যই অনেক বেশি ডেভেলপ করতে হবে। আসবো একটু অন্য প্রসঙ্গে, যে সম্প্রতি চীনের সাথে ড্রোন কারখানা স্থাপনের একটা চুক্তির একটা আলোচনা চলছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই চুক্তি থেকে বাংলাদেশ আসলে অর্থনৈতিকভাবে কি পাবে, রপ্তানি কর্মসংস্থানই বা কতটা পাবো আমরা এখান থেকে? দেখুন, একটা দেশ তার সামগ্রিক বিবেচনায় অনেক ধরনের আলোচনাই করতে পারে। আমরা বাংলাদেশি হিসাবে আমাদের প্রায়র কনসার্ন যেটা থাকে, আমাদের অর্থনৈতিকভাবে, আমাদের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এবং একটা বড় প্রশ্ন থাকে সার্বভৌমত্বের ইস্যুটা। তো সেগুলোর প্রায়োরিটি আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে চিন্তা করতে বলেন, আমি যেটা বলবো যে আমাদের মিনিমাম একজন নাগরিকের যে চাহিদাগুলো থাকে, আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সেক্টরগুলো আমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার। বাট আমরা এমন একটা পৃথিবীতে এখন থাকছি যেখানে আসলে আমাদের পার্শ্ববর্তী এবং দূরবর্তী ভূ রাজনৈতিক পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়েই জটিল হয়ে উঠছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ যারা এখনো পর্যন্ত উন্নয়নশীল অবস্থাতেই আছে, তাদের ফোকাসটা আমি মনে করি যে অর্থনৈতিক মুক্তির ফোকাসের দিকে থাকাটা ভালো। বাট একই সাথে আমাদের এটাও চিন্তা করতে হবে যে পূর্ববর্তী যেই অভিজ্ঞতা আমাদের আছে তাতে করে, এবং এখনকার যেই পৃথিবীর যেই রকমের শিফট আমরা দেখছি, তাতে করে আমাদের নিজস্ব কিছু বিবেচনাও আমাদের মতো থাকা উচিত। তো এই ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করছেন, তারা আশা করছি যে এগুলোর এই ধরনের আলোচনা বা বাস্তবায়নের মানে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী ইম্প্যাক্টগুলো কি হতে পারে, সেইটা আমাদের জাতীয় জীবনকে কতটুকু
নিরাপদ অথবা ঝুঁকির মধ্যে ফেলতে পারে, সেই ব্যাপারগুলো বিবেচনায় নিয়েই সামনের দিনে যেই সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নেবেন বলে আমি জি, আশা আমরাও করি। সেটাই আশা করছি যে সেই বিষয়গুলো বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অবশ্যই বিরতির পরে এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় ফিরব। অবশ্যই। জি, দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে বাংলাদেশ চীন ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধার সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও আলোচনায় ফিরছি এবং বিরতির আগে আমরা ড্রোন কন্ট্রাক্ট নিয়ে কথা বলছিলাম। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে এটা তো প্রশাসনিক, এটা তো সামরিক বিষয়। তো সে জায়গা থেকে তো আমরা অর্থনৈতিকভাবে ভবিষ্যতে এই কন্ট্রাক্টের মাধ্যমে অর্থনৈতিকভাবে কিভাবে বেনিফিটেড হতে পারি। আর আরেকটা বিষয় জানবো সেটার সাথে যে পাকিস্তানের থেকে ফাইটার বিমান কেনার একটা কথাও কিন্তু চলছে। তো সেই জায়গায় এখানে তো একটা বলয় তৈরি হচ্ছে। তো এই বলয় থেকে ভবিষ্যতে কি আমরা কোনো অর্থনৈতিকভাবে বেনিফিটেড হতে পারি কিনা? Being very honest, I am not the right person to answer this thing because এই ব্যাপারে সামরিক যারা বিশ্লেষক আছে তারা আপনাকে এই ব্যাপারটা আরো ভালোভাবে বলতে পারবে। আমি যদি অর্থনৈতিক আঙ্গিক থেকে ব্যাপারটা দেখি, দেখুন, দুই রকমের জিনিস হতে পারে। এক, বাংলাদেশ এটা তৈরি করছে, বাংলাদেশ পরবর্তীতে এই ইন্ডাস্ট্রিতে এক্সপোর্ট করবে, ম্যানুফ্যাকচার করবে, বাংলাদেশের টেকনোলজি ইনক্লুড করে এটা এক্সপোর্ট করবে, সেটার একটা অর্থনৈতিক ব্যাপ্তি আছে। এবং প্রতিটা দেশেরই তার মতো করে একটা সামরিক মানে চিন্তাভাবনা থাকে, একটা ফিলসফি থাকে, সেই ব্যাপারগুলো নিয়ে আপনার তারা সেইভাবেই এগিয়ে যায়। আমরা এমন একটা জায়গায় ভৌগোলিক অবস্থানের মধ্যে আছি যে এখানে আমাদের প্রতিটা সিদ্ধান্ত, বিশেষ করে সামরিক, যদি আমরা অত্যন্ত সুচিন্তিতভাবে না নেই এবং আমরা সামগ্রিক ছবিটা না দেখি, কারণ সারা পৃথিবীব্যাপী আসলে এখন যা চলছে সেটা আপনি বা আপনার প্রতিবেশীর উপরে ডিপেন্ড করে না, আপনার সুদূর প্রতিবেশী যারা আছে তারা ওই ব্যাপারে খুব তীক্ষ্ণ নজর রাখছে। তো সেই ব্যাপারগুলোকে নিয়ে আমরা তুলনা করে বাংলাদেশের জন্য যেটা সামগ্রিকভাবে ভালো হয়, বিশেষজ্ঞ যারা এই পর্যায়ে কাজ করছেন আশা করি যে তারা সেই সিদ্ধান্তই নেবেন। আমরা তেমনটাই আশা করছি, ভবিষ্যতে সেরকম সিদ্ধান্তই নেওয়া হবে। আসবো একটু অন্য প্রসঙ্গে, যে শুল্কমুক্ত সুবিধা পেয়েও আমরা আসলে সেরকম কিছু করতে পারছি না। আমরা যতটা জানি যে চীনের সাথে আমাদের শুল্কমুক্ত সুবিধাটা হচ্ছে সেটা 99%-এর মতো পণ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে তারপরেও আমরা এগোচ্ছি না কেন? আচ্ছা, এটা নিয়ে আসলে আমরা অনেক দিন না, অ্যাকচুয়ালি অনেক বছর ধরেই কাজ করছি। বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব ছোট। আপনি দেখবেন যে আমাদের এক্সপোর্ট বাস্কেটের 80-85% মূলত তিনটা ইন্ডাস্ট্রি ডমিনেট করছে। এবং আনফর্চুনেটলি আমরা যেই ইন্ডাস্ট্রিতে ডমিনেট করছি বলে দাবি করি, চীনও একই ইন্ডাস্ট্রিতে আরও বড় প্রেক্ষিতে আপনার ডমিনেট করে বা তার মার্কেট শেয়ার অনেক বেশি। আমরা চেষ্টা করেছি এবং করে যাচ্ছি যে আমাদের পণ্য উৎপাদনে একটা বৈচিত্র্যকরণ রাখতে এবং নতুন নতুন পণ্য যেগুলো চীনের চাহিদা আছে সেরকম পণ্য বাংলাদেশে যাতে তৈরি করা যায়, এবং কিছু কিছু সফলতাও আমরা দেখছি। চীনের অনেক উদ্যোক্তা বাংলাদেশে এখন এসছেন এবং তারা তাদের চাহিদা মতো বাংলাদেশে পণ্য তৈরি করে আপনার নিয়ে যাচ্ছেন। এবং স্পেশালি যদি আপনি এক্সপোর্ট প্রসেসিং জোনের দিকে তাকান, আপনি দেখবেন যে এখানকার মেজর যে ইনভেস্টার্সরা আছে সেটা চীনা ইনভেস্টার, এবং তারা ওখানে তৈরি করে বড় একটা অংশ কিন্তু তারা চীনে নিয়ে যাচ্ছে। বাট এই জায়গায় স্কোপটা অনেক অবারিত এবং আমাদেরকে আরও অ্যাগ্রেসিভলি এই ব্যাপারে একটু মনোযোগ দেওয়া দরকার যে চীনের বাজারে কি কি পণ্যের প্রয়োজন, যেটা বাংলাদেশ তার অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে সেগুলোতে ভবিষ্যতে সফল হতে পারে। সার্ভিস ইন্ডাস্ট্রি আমাদের আসলে খুবই নেগলেক্টেড অবস্থায় আছে। আমাদের একটা বড় ইউথ আছে। আমরা গ্লোবাল ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেদিকে যদি চিন্তা করি যে আমাদের উচিত
যে আইটি এবং এআই এই দুইটা জিনিস নিয়ে একটু বিশেষ মনোযোগ দেয়া, স্মল ইন্ডাস্ট্রিজের দিকে যদি আমরা একটু বেশি মনোযোগ দিতে পারি, সেইটা একটা বড় সেক্টর হতে পারে। দক্ষ মানব সম্পদ তৈরির দিকে যদি আমরা একটু বেশি মনোযোগ দিতে পারি, এই সব জিনিসগুলোর আসলে চীনে ডিমান্ডটা অনেক বেশি। আমরা এখনো পর্যন্ত ওই ধরনের রপ্তানিমুখী দেশে পরিণত হতে পারি নাই যে চীনের মতো পৃথিবীর সবচেয়ে বড় বাজারকে বাংলাদেশ পেনিট্রেট করতে পারবে। তার মধ্যেও আমাদের বেশ কিছু কোম্পানি ওখানে গিয়েছে এবং আমরা তাদের সাথে কথাবার্তা শুনে যেটা বুঝেছি যে তারা এখনো পর্যন্ত পজিটিভ ফিডব্যাকই পাচ্ছেন। আমাদের সি ফুডের একটা বড় সম্ভাবনা আছে চীনে। আমাদের ব্লু ইকোনমির কে কাজে লাগিয়ে যেই ধরনের পণ্য উৎপাদন করা সম্ভব, সেগুলোর একটা বড় সম্ভাবনা আছে। তো আশা করছি যে আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা এই ব্যাপারটাতে একটু বেশি মনোযোগী হবেন এবং সামনের দিকের উদ্যোক্তাদেরকে ওনারা উৎসাহিত করবেন যে চীনের বাজারমুখী পণ্য তৈরি করতে, যাতে তারা বেশি আগ্রহী হয়। তাহলেই আমাদের একমাত্র মার্কেট শেয়ারটা ওখানে বাড়ানো সম্ভব। জি, আরেকটা বিষয় হচ্ছে যে চীন কিন্তু বিভিন্ন দেশে তাদের ইনভেস্টমেন্ট করছে, তো সেই জায়গা থেকে সেই ইনভেস্টমেন্ট আমাদের দেশে নয় কেন? অন্যান্য দেশে কিন্তু যেহেতু তারা তাদের ফ্যাক্টরিগুলো স্থাপন করছে, তারা ওভাবে ওখানে বিনিয়োগ করছে, তো সেটা আমাদের দেশে নয় কেন? বা সেই জায়গা থেকে আমাদের ল্যাকিংসগুলো কোথায়, যেটা আমরা পরবর্তীতে এই জায়গাটা ধরতে পারি? দেখুন, 2019 পর্যন্ত কিন্তু একক দেশ হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ ছিল চায়না। আমরা দেখি যে 2020 থেকে করোনার কারণে এই জিনিসটা একটু আপনার স্থবির হয়ে পড়ে। তারপরে তারা আবার আপনার বাংলাদেশে বিনিয়োগে যায়। আমি প্রাইভেট সেক্টরের কথা বলছি। আপনি যদি দেখেন যে এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইকোনমিক জোনগুলোতে চীন কিন্তু লিডিং পর্যায়ে আছে। কেন এক্সপোর্ট প্রসেসিং জোনেই তারা করছে, বাইরে করছে না? এখানকার আপনি যদি দেখেন যে ওখানকার শৃঙ্খলা, ওখানকার নিরাপত্তা, ওখানকার যে ম্যানেজমেন্ট, ওখানকার ইন্টারনাল যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো একজন বিনিয়োগকারীকে স্বস্তি দেয়। তার বাইরে যদি আপনি দেখেন যে যেই ধরনের ব্যাংকিংয়ের সুবিধা একজন উদ্যোক্তার দরকার হয়, আপনার যেই ধরনের সামগ্রিক নিরাপত্তা, আমি শুধু বলছি না যে তার ফ্যাক্টরির বাইরের নিরাপত্তা, তার ফ্যাক্টরির ভেতরের নিরাপত্তাও একটা খুব বড় ব্যাপার তাদের জন্য। আমাদের ব্যবসা সহজীকরণের যেই ইস্যুসগুলো নিয়ে আমরা বহুদিন ধরে বলে আসছি, সেই ব্যাপারগুলো নিয়ে প্রগ্রেস যে একেবারেই হয়নি তা না, কিন্তু সেই প্রগ্রেস চীনের সাথে যদি আপনি তুলনা করেন, সে যেই কমফোর্টটা পায় আপনার চীনে ব্যবসা করে, সে যে কমফোর্টটা পায় ভিয়েতনামে ব্যবসা করে, বা তার আশেপাশে আমাদের অনেক দেশ আছে, সেই কমফোর্টটা কিন্তু এখনো বাংলাদেশ দিতে পারে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আসলে ভবিষ্যতের জন্য আশা করব যে চীনের উপরে আমাদের নির্ভরশীলতা কমিয়ে সেটা ভারসাম্যপূর্ণ হোক আমাদের বাণিজ্য সম্পর্কটা। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বাংলাদেশ চীন ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।